মানে আপু বিয়েটা না করলে হয় না? বিয়ে করবি না মানে? বিয়ে না করলে তোরে ডিরেক্ট জেলে ঢুকাই দেবো। আপু দেখেন না, আমি বাচ্চা ছেলে, আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি আপনাকে কি খাবো বিয়ে করে? আর আমি তো আপনার ছোট বোনকে। তোর খাওয়ানো লাগবে না, আমি তোরে খাওয়াবো। মাথা কিন্তু এমনিতেই গরম হয়ে আসছে, বেশি কথা বলবি না। আচ্ছা। সানভি চুপচাপ মেয়েটার দিকে তাকালো। কি কাহিনী বোঝেন নাই? তবে এর জন্য একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগবে। সানভি কেবল ভার্সিটিতে পা রাখলো। প্রথম দিন ভার্সিটিতে ঢুকে একটা মেয়ের সাথে ধাক্কা খায় সে। ধাক্কা খেয়ে পড়ে যায় মাটিতে, সেই সাথে মেয়েটার প্রেমে। মেয়েটা চশমাটা ঠিক করে খুব ঠান্ডাভাবে বলে, চোখে দেখেন না? সানভি ভাবলো মেয়েটা ভালো আছে, কিছু বললো না। কিন্তু ঠিক সেই সময় মেয়েটা চিৎকার করে বলে ওঠে, ওই ছেলে কালকে থেকে চশমা পরে আসবা, চোখে না দেখে আসছে ভার্সিটিতে, যত সব। আপু আপনারটা ধার দেন, দেখি কেমন লাগে, চশমা পরলে ভালো লাগলে কিনবো। মেয়েটা রাগী লুক নিয়ে তাকালো, তারপর বলল, দূর হন তোমার চোখের সামনে থেকে। সানভি বা কম কিসে মেয়েটার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, ধার দেন, আমি আপনার চোখের সামনে থেকে দূরে চলে গেছি। মানে কি, পাগল নাকি আপনি? না, আমি সানভি। ও, আমি নীলিমা। আমি আপনার নাম জানতে চাইছি নাকি? আজীব তো, আপনি চশমা দেন, আমি ট্রাই করব। আমার চশমা আমি দিতে পারবো না, ভালো একটা উপদেশ দিই, ওই সামনের দোকানটা থেকে একটা কিনে আনেন। আপু, উপদেশ যখন দিলেন তাহলে আরেকটু হেল্প করেন, টাকা দেন 500। উপদেশটা ভালো দিছেন, কিন্তু আমার কাছে টাকা নাই। আম্মু বলেছে কেউ উপদেশ দিয়ে কিছু করতে বললে সাথে সাথে করবি, এইটা আমার অর্ডার। আপু, আপনি যদি এখন টাকা না দেন মায়ের ওদের সামান্য করা হবে, আল্লাহ মানবে না। আপু প্লিজ হেল্প মি। সানভি মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটার করুণ অবস্থা। জানিনি তো, মেয়েরা টাকা খরচ করতে চায় না, তবে মেয়ের বয়ফ্রেন্ড আছে মনে হয়, এত সুন্দরী একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকবে, এটাই স্বাভাবিক। মেয়েটা ব্যাগে হাত ঢুকালো, তারপর 500 টাকার একটা নোট আমার হাতে দিয়ে বলল, পরে ফেরত দিয়ে দিবেন। আম্মু বলছে কোনো মেয়ে কিছু দিলে ওইটা আর ফেরত দিবি না, তার বদলে অন্য কিছু দিবি। অন্য কিছু মানে? ওই কিস টিস আর কি। আপনি অলরেডি আমাকে টিস করতেছেন, আর কিছু লাগবে না ভাইয়া। কিস তো আর করি নাই। এই বান্দরের মতো থোবলা নিয়ে আসছে আমায় কিস করতে, ভাগেন। আম্মু বলছে কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে হয় না। ভাই, হাও প্যাচাল বাদ দেন, আমি ক্লাস যাব, এমনিতে আমার 500 টাকা চলে গেল। আজকে কার মুখ দেখেছি ঘুম থেকে উঠেছিলাম? আপু কথাটা হবে ঘুম থেকে উঠে কার মুখ দেখছিলাম ধুরবাল, চুপ থাকেন তো। বলেই মেয়েটা চলে গেল। চরম ফাঁসছে মেয়েটা। যাক, ধাক্কা খাইয়া অন্তরে প্রেম ঢুকলো আর পকেটে 500 টাকা। তবে মেয়েটা বোকা টাইপের, চাইলাম আর দিয়ে দিল। তবে প্রেমে তো পড়েই গেছি, কি আর করার। সানভি ক্লাসে গেল। মেয়েটার সাথে ঝগড়া করতে করতে ক্লাসে লেট হয়ে গেছে, খেয়ালই করেনি। গিয়ে দেখলো স্যার অলরেডি ক্লাসে। সানভিকে দেখে স্যার বলল, নাম কি? সানভি। কি নাম? সানি? সানি না স্যার, সানভি। ও আচ্ছা, তো প্রথম দিনই লেট কেন? স্যার একটা মেয়ে গাধার সাথে ধাক্কা খেয়ে লেট হয়ে গেছে। কি মেয়ে গাধা ভার্সিটিতে? সরি স্যার, না বুঝলে কিছু করার নাই। যাও গিয়ে বসো। ভেতরে ঢুকে দেখে একটা সিটও ফাঁকা নেই। প্রথম দিন, তাই সবাই আসছে। একটা সিট আছে, তবে সিটটাতে ওই বজ্জাত বোকা টাইপের মেয়েটা বসে আছে। সানভি মেয়েটার পাশে গিয়ে বসলো। মেয়েটা রাগে একটা লোক নিয়ে তাকালো। সানভি একটু চেপে বসলো মেয়েটার দিকে। মেয়েটা সরে গেল। সানভি আবার চাপলো, মেয়েটা আবারও সরে গেল। তারপর সানভি তার জায়গা গিয়ে বসলো। মেয়েটাকে একটু ভয় দেখালো সানভি। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখে চরম ভক্তি মেয়েটার মুখে, তবে চশমা পরা মেয়েদের একটু বেশি কিউট লাগে। যাই হোক, ক্লাস শেষ করে সানভি বাইরে আসতে মেয়েটা ব্যাগ টেনে ধরল সানভি। ওই কি হয়েছে? কি হয়েছে মানে? এইগুলো কি বললা? তখন মেয়ে গাধার
সাথে ধাক্কা খাইছো। আমাকে কি গাধা মনে হয়? না, তোমাকে গাধা মনে হওয়ার কি আছে? তুই তো সত্যিই গাধা। মানে কি ওই ছেলে? মানে আমি কিভাবে বলবো? হুম, বলা লাগবে না, বাই। বাই। দুজনেই যার যার বাসায় চলে গেল। সানভীর বাসায় গিয়ে মেয়েটার কথা ভেবে হাসতে লাগলো। সানভীরের আম্মু সানভীরকে হাসতে দেখে বলল, কি রে, এভাবে হাসছিস কেন? আর বইল না মা, ভার্সিটিতে মেয়ে গাধা। ভার্সিটিতে গাধা যাবে কোথা থেকে? তুমি বুঝবা না। সানভীর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো ক্রিকেট খেলতে চলে যায়। আজকে আবার ছেলে বনাম মেয়েদের খেলা। কি যুগ আসলো রে বাবা, মেয়েরাও ক্রিকেট খেলে, তাও আবার ছেলেদের সাথে প্রতিযোগিতা করে। সানভীর মনে মনে ঠিক করে রাখছে সব কটার পা আজকে ভেঙে দিবে। একটা করে বল লাগবে আর একটা করে বাইরে। খেলতে গিয়ে দেখে সবাই হাজির, সে ছাড়া। টস করার সময় একটা ঝটকা খায় সানভীর, কারণ অপরপক্ষের ক্যাপ্টেন নীলিমা নামের গাধি মেয়েটা। ও আপনি ক্যাপ্টেন? তাহলে তো ম্যাচ শিওর হারবেন। দেখা যাবে। টসে জিতে ব্যাট করতে নামে সানভীর। 8 ওভারে রান, টার্গেট হয় 200, বলে বলে 6। হাইরে বলে এক একটা। তারপর বল করে সানভীর দল। ব্যাটিংয়ে টপাটপ উইকেট পড়ে যায় ওদের। যে গতিতে বল করে মেয়েরা চোখেই দেখে না। অলরেডি 2 জন ইনজুরিতে। এরপর ব্যাট করতে নামে নীলিমা। এবার বোলিংয়ে সানভীর। বলটা একটু দেখে নি, দৌড় শুরু করে। নজরটা নীলিমার পায়ের দিকে। লাস্ট উইকেট এটাই। ওদের রান কেবল 36। সানভীর পা থেকে নজর না সরিয়ে সর্বোচ্চ গতি দিয়ে বলটা ছুড়ে ইয়র্কার বলটা নীলিমার ব্যাট চালানোর আগে তার পায়ে আঘাত হানে। হাম্পায়ারের কাছে আবেদন করতে আউট দিয়ে দেয়। সাথে সাথে একটা চিৎকার। সবাই মিলে দৌড়ে এলো মাঠে। মেয়েগুলো হেরে গেছে, তাই যে যেখান দিয়ে পারছে ভাগছে। ওদিকে নীলিমা খোঁড়াতে খোঁড়াতে গিয়ে দূরে একটা বেঞ্চের উপর বসে। প্রচণ্ড ব্যথা পায়ে, শক্ত বলটা তার পায়ে লাগছে। সন্ধ্যা হয়ে আসছে প্রায়। সানভীরের চোখ পড়ে যায় মাঠের কোণে। মেয়েটা বসে আছে, কিন্তু কেন? দেখা লাগবো। আচ্ছা রাফি, তোরা যা, আমি আসতেছি, একটু কাজ আছে। আচ্ছা। বাকিরা চলে যেতে সানভীর পা বাড়ায় মাঠের কোণটার দিকে। গিয়ে দেখে নীলিমা বসে আছে পায়ে হাত দিয়ে, চোখে পানি। মুখ দেখে বোঝা যাচ্ছে ব্যথা পেয়েছে মেয়েটা। সানভীর জিজ্ঞেস করে, ব্যথা পাইছেন? না। সেটা তো বুঝতেই পারতেছি। জানেন, ঠিক এই জন্যই বলি সব কাজ মেয়েদের জন্য না। ক্রিকেট খেলবেন খেলেন, তাই বলে ছেলেদের সাথে কেন? আপনি জানতো আপনাকে দেখতে ইচ্ছে করতেছে না, ইচ্ছে করেই মেরেছেন আপনি আমাকে। সরি। দেখি পাটা কোথায় লাগছে। কি করবে এখন? আচ্ছা আপনি কই থাকেন? খালার বাসায়। বাসাটা কোথায়? সোজা গিয়ে বাঁ দিকে, তারপর ডান দিকে, তারপর আবার বা, তারপর ডান দিকে গিয়ে 5 মিনিট হাঁটলেই নিরিবিলি বিলাস বাড়িটাই। খালুর নাম কি? মানে আপনার খালুর নাম কি? আফসার আলী। এইটুকু বললেই তো হতো, তা রেখে আমাকে ডান বাম শিখাচ্ছে। সানভীর মেয়েটার হাতটা ধরে তারপর উঠে দাঁড় করায়। মেয়েটা সানভীরের কাঁধে হাত রেখে আস্তে আস্তে হাঁটে। মাঠের ওপাশে যেতে যেতে 10 মিনিট টাইম নিয়ে নেয় মেয়েটা। সানভীরের বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। সানভীর ভাবে রাস্তাটা নির্জন, সন্ধ্যা হয়ে গেছে। আর শীতের দিনে সন্ধ্যা মানেই ঘন কালো অন্ধকার। সে আর কিছু না ভেবেই নীলিমাকে কোলে তুলে নেয়। নীলিমা বেশ লজ্জা পায়, কিন্তু কি করবে, হাতে তো পারতেছে না। সানভীর মনে মনে বলে, মেয়ে দেখতে চিকন হলে কি হবে, একদম আটার বস্তা। নীলিমা লজ্জায় চোখ বন্ধ করে রাখে। আর সানভীর তো মজায় আছে, ভালোবাসার মানুষকে কোলে করে নিয়ে যাচ্ছে। এরপর প্রায় 10 মিনিট হেঁটে নীলিমাকে তার খালার বাসায় দিয়ে এলো। হায় রে মেরে, একটা ধন্যবাদও দিল না। কি আর করার, খালি হাতে এই বাসায় ফিরল। তবে ধন্যবাদের চাইতে বড় কিছু পাইছে সে। রাতে শুয়ে নীলিমা সানভীর কথা ভেবেই লজ্জায় লাল হয়ে যায়। ওদিকে সানভীরের চোখে ঘুম নেই, মাথার ভিতর নীলিমা নীলিমা আর নীলিমা। সারা রাত ঘুমাতে পারে না সানভীর। অনেক ভালোবেসে ফেলেছে সেই নীলিমাকে। কিন্তু এভাবে আর কতদিন? এবার বলেই দেই নাকি, দেখি কি হয়।
কিন্তু এত তাড়াতাড়ি বলাটা কি ঠিক হবে? সে যাই হোক, এভাবে মাথায় নিয়ে ঘোরাটাও ঠিক লাগতেছে না আমার কাছে। এবার বলেই দিব। এসব ভাবতে থাকে সানভি, কিন্তু কিভাবে বলবে এটাই ভেবে পায় না সে। যা হবার দেখা যাবে। এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। উঠে ফ্রেশ হয়, সারা রাত ঘুমায়নি সে। খাওয়া দাওয়া করে বাসে যেতে গিয়ে বসে প্রতিদিনের বসার জায়গাটায়। নীলিমা আসবে কখন, মাথার মধ্যে শুধু এই একটাই চিন্তা। অনেকক্ষণ বসে থাকে উত্তেজনায়, কেমন জানি লাগতেছে তার, কিন্তু নীলিমার দেখা নেই। কোথায় সে? আসতেছে না কেন? তবে কি হাসবে না সে? এসব চিন্তা করতে করতেই অনেক সময় পেরিয়ে যায়, নীলিমা আসে না। মাঠেও খেলতে আসে না বিকেলে। সেদিনের মতো সানভি বাসায় চলে যায়, কিন্তু একটা চিন্তা তাকে ক্রমশই গ্রাস করে নেয়। নীলিমা কই? পরের দিন একটু আগেই কলেজে যায় সে, কিন্তু আজকেও নাই। এভাবে কেটে যায় 4 দিন। আজকে 5ম দিন। নিরাশা নিয়েই বসে আছে সানভি। আজকেও হয়তো হাসবে না এই ভেবে পকেট থেকে ফোনটা নিয়ে নাড়াচাড়া করে, টাইম দেখে, কিন্তু নীলিমা আসে না। মনে হয় আজকেও আসবে না। উঠে দাঁড়াতেই দেখে নীলিমা। সানভি কিছু না ভেবে নীলিমাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। নীলিমাও অবাক হয়েছে হঠাৎ করেই ঘটে যাওয়া ঘটনাটা। সানভি জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি নীলিমা। কোথায় ছিলে এই 4 দিন? জানো, আমি প্রতিদিন অপেক্ষা করছি তোমার জন্য। বলো না তুমি আমাকে ভালোবাসো। নীলিমা নিজেকে ছাড়িয়ে নি সানভির গালে ঠাস ঠাস করে একটা চড় মেরে বলে, আর কোনোদিন আমার সামনে আসবি না। বলেই চলে যায়। সানভি হাঁ করে তাকিয়ে থাকে। সবার সামনে চড় খাওয়ার তার ভীষণ লজ্জা লাগছিল, তার চাইতে বেশি কষ্ট হচ্ছিল। আশেপাশে সবাই স্তব্ধ, কেউ কেউ হাসতেছে। সানভি মাথা নিচু করে বাসে থেকে বেরিয়ে যায়। চোখ দিয়ে পানি পড়তে থাকে তার। বাসায় এসেই দরজা আটকিয়ে দেয়। তারপর সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু চোখের সামনে নীলিমার মুখটাই ভেসে ওঠে। ওদিকে নীলিমা এখনও রেগে আছে। দুদিনের পরিচয়ে প্রপোজ সবার সামনে। আরও কয়েকটা মারলে তার রাগ কমত। ক্লাস শেষ করে বাসায় আসে নীলিমা। তারপর খাওয়া দাওয়া করে বিকেলে মাঠে যায় প্রতিদিনের মতোই। খেলা শেষ করে সন্ধ্যা চলে আসে। খেয়ালই করে না আজকে সানভি নাই। বলতে গেলে তার কথা মনেই পড়ে না তার। রাস্তা দিয়ে হাঁটতেছে সে, হঠাৎ পায়ের ব্যথাটা আবার শুরু হয়। ঠিক তখন মনে পড়ে সানভির কথা। কয়েকদিন আগে সে তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল, কিন্তু তাকে তো আজকে মাঠে দেখলো না নীলিমা। তখন মনে পড়ে ওর আজকে সকালেই তাকে সে বলেছে আর সামনে না যেতে। না, সবার সামনে 4 মারাটা ঠিক হয় নাই। অনুমতে বাসায় আসে নীলিমা। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়, কিন্তু ঘুম আসে না। মনের ভিতর অপরাধ বোধ কাজ করে তার। ওদিকে সানভি ভাবতেছে শহর ছেড়ে অন্য কোথাও থেকে কয়েকদিন ঘুরে আসবে। সে খাওয়ার টেবিলে গিয়ে তার মাকে বলে, আম্মু, আমি ঘুরতে যাব কোথাও। ভার্সিটির বন্ধু? না, ভালো লাগতেছে না। 15 দিনের জন্য কোথাও যাব। 15 দিন তো আর কোথাও হোটেলে থাকতে পারবি না? এক কাজ কর, তোর খালার বাসায় চলে যা, সিলেটে কিছুদিন থেকে আয়। তোর খালাও যেতে বলছিল। আচ্ছা, যাব। খাওয়া শেষ করে রুমে গিয়ে ব্যাগ গুছায়। কালকে সকালেই চলে যাবে ও। পরের দিন নীলিমা ভার্সিটি যায়, কিন্তু আজকে জায়গাটা খালি। যেখানে সবাই মিলে আড্ডা দেয়, সবাই আছে, কিন্তু সানভিকে কোথাও দেখতে পায় না নীলিমা। সে ভাবে হয়তো ক্লাসে আছে, কিন্তু ক্লাসে গিয়েও কোথাও খুঁজে পায় না। পাবে কীভাবে? সানভি তো আর এই শহরে নাই। সকাল হতেই বেরিয়ে গেছে বাসা থেকে। টাঙ্গাইল থেকে সিলেটের বাসে উঠেই নিজের সিট খুঁজে নেয় সানভি, কিন্তু পাশের সিটে বসে আছে একটা মেয়ে, যাকে দেখে সানভি টাসকি খেয়ে যায়। এটা তো নীলিমা, কিন্তু নীলিমা এখানে কিভাবে? মাথায় ঢুকে না তার। নীলিমা তো বাসিটিতে। মেয়েটা সানভিকে যেতে দেয়। বরাবরের মতোই সানভির সিটটা জানালার পাশে। সে যাই হোক, এটা কোনো সমস্যা না, কিন্তু নীলিমা তাকে চিনতে পারছে না, এটা হলো সমস্যা। নীলিমা কানে হেডফোন দিয়ে গান শুনতেছে, সানভির দিকে একবারও তাকাচ্ছে না। এটা কেমন ব্যাপার? বুঝতে পারে না সানভি। সানভি নিজেই মেয়েটাকে প্রশ্ন করে, আপনি নীলিমা না? কি বললেন বুঝলাম না। আপনি নীলিমা? আমাকে কিভাবে চিনেন?
আমরা তো একই ভার্সিটিতে পড়ি। তারপর কালকের থাপ্পড় মনে নাই? আমি নীলিমা না, আমি নীলা। মানে? মেয়েটা তার ফোনে একটা ছবি দেখায় সানভিকে, যা দেখে সানভির মাথা ঘুরে যায়। দুইটা নীলিমা একসাথে। মেয়েটা বলে, আমরা টুইন। আমার বোন নীলিমা আর আমি নীলা। আপনার ওর সাথে দেখা হয়েছে, আমার সাথে না। কিন্তু থাপ্পড় কেন দিছে ও আপনাকে? সানভি মন খারাপ করে বলে, প্রপোজ করছিলাম। কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে, বলেনি কিছু আপনাকে? সানভির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কিনা একটা বিবাহিত মহিলার প্রেমে পড়লো অবশেষে। আল্লাহ আমার উঠাই গেল। সি সি সি, কাউকে না জেনে প্রেমে পড়ার মজা আজ বুঝলাম। মাথা থেকে নীলিমার নামটা ঝেড়ে ফেলে দিতে চেষ্টা করছে, কিন্তু পারছে না ও। কেন যেন বারবার তার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠছে। নীলিমা যদি বিবাহিতই হতো তাহলে সানভিকে একবারের জন্য কেন বললো না? আর বলবেই বা কখন? সেই সুযোগটাই তো দেয়নি ও। কি করবে ও? এখন ভুলে যাবে? গভীর ভাবনায় পড়ে যায় সানভি। হঠাৎ চোখ পড়ে যায় নীলার দিকে। আপনারা যা ভাবছেন আমিও ওইটাই ভাবতেছি। নীলা, হ্যাঁ নীলা, যেহেতু দুজন দেখতে একই, তাই খুব একটা মানিয়ে নিতে সমস্যা হবে না। তবে ঘটনাটা হলো, দুজনের মন মানসিকতা তো আর এক না। একজনকে ভালোবেসে আরেকজনের সাথে প্রেম, ব্যাপারটাই কেমন জানি ঘোরাতে লাগে সানভীরের কাছে। সে যাই হোক, তাও তো বিবাহিত মেয়ের সাথে প্রেম করা ঠিক না। সানভি মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনিও কি বিবাহিত? মানে? মানে আপনার বোনের মতো আপনিও বিবাহিত কিনা? না, আমি পুলিশে চাকরি করি। পুলিশ? সানভি একটু চেপে বসে ওদিকে। মাথা থেকে ঘাম ছুটে যায় তার। পুলিশে খুব ভয় পায় সে। রুমালটা বের করে ঘাম মুছতে থাকে। তার এসব কাহিনী দেখে নীলা শব্দ করে হেসে ওঠে। ভয় পান কেন? আমি আপনাকে কিছু বলবো না। সরি, আমি যদি জানতাম আপনি পুলিশ তাহলে বলতাম না কিছুই। কেন, পুলিশটা কি মানুষ না? মানুষ, তবে তারা খুব মিথ্যাবাদী আর বদমেজাজি হয়। কি? আমি মিথ্যাবাদী? কি জানি, এতক্ষণ তাও বিশ্বাস হচ্ছিল নীলিমার বিয়ে হয়েছে, তবে এখন সন্দেহ হচ্ছে। কি? জি। নীলা রাগ করে ফোনটা হাতে নিয়ে বলে, চুপচাপ শুনো, কথা বলবা না একটাও, ওকে? ওকে। ওদিকে নীলিমা ভাবতেছে ছেলেটাকে মাটা ঠিক হয়নি। সবকিছু বুঝিয়ে বললেই সব ঠিক হয়ে যেত। রাগের মাথায় কি কি যে করি আমি কিছুই বুঝি না। ঠিক তখন নীলিমার ফোনে নীলার কল আসে। সে রিসিভ করে বলে, কি খবর বল। নীলা ফোনটা লাউড স্পিকারে দেয়। এই তো ভালো, তোর কি খবর? ভালো না রে। কেন, কি হয়েছে? আর বলিস না, একটা ছেলেকে কালকে চড় মেরেছি রাগের মাথায়। এখন সরি বলবো, বাট খুঁজেই পাচ্ছি না। কেন, চর কেন মারছিস? কি করছিল ছেলেটা? তুই তো জানিস আমি বিবাহিত, কিন্তু ছেলেটা কিছু না জেনে শুনে প্রপোজ করে বসলো। মজা পাইলাম। আচ্ছা রাখি, পরে কথা বলবো নি। আচ্ছা। কি মিস্টার রোমিও, শুনলেন তো নিজের কানেই? এখনো সন্দেহ আছে? সানভি মন খারাপ করে বলে। না। তারপর আবার বাইরের দিকে তাকায় সানভি। প্রায় 13 ঘন্টা লাগবে যেতে, তাই সে চিপস আর চকলেট নিয়ে আসছে ব্যাগে করে। কানে হেডফোন গুঁজে দিয়ে লাল শাড়ি গানটা প্লে করে ব্যাগ থেকে চকলেট বের করে সানভি। তারপর একা একা খেতে থাকে। কিছুক্ষণ পর নীলা টান দিয়ে সানভির হেডফোনটা খুলে ফেলে। কি হয়েছে? আপনি তো মানুষ ভালো না। কেন, আমি আবার কি করলাম? কি করলেন মানে? একা একাই চকলেট খাচ্ছেন, তাও আবার একটা মেয়ের পাশে বসে। ওই আপনি খাবেন? নীলা সানভির হাত থেকে চকলেট নিয়ে খাওয়া শুরু করে। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে জীবনেও দেখে নাই সানভি। এভাবে কেটে যায় 4 ঘন্টা। সানভি ঘুমিয়ে পড়ে, নীলাও। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় সানভি। সে খেয়াল করে নীলা সানভিকে প্রায় জড়িয়ে ধরেই ঘুমিয়ে আছে। এমন মুহূর্তে তার কি করা উচিত সে বুঝতে পারে না। সরিয়ে দিতে গিয়েও দেয় না। ঘুমাচ্ছে মেয়েটা, ঘুমাকো। সানভি ভাবে নীলিমা নাই তো কি হয়েছে, নীলা তো আছে। মেয়েটার মায়াবী মুখের দিকে তাকিয়ে প্রেমে পড়ে যায় নীলার। হায় আল্লাহ, শেখা খাইতে না খাইতে আবারও প্রেমে পড়ে গেলাম। জাতি কি আমাকে মেনে নিবে?
সরিয়ে দিতে গিয়েও দেয় না, ঘুমাচ্ছে মেয়েটা, ঘুমাকো। সানভি ভাবে নীলিমা নাই তো কি হয়েছে, নীলা তো আছে। মেয়েটার মায়াবী মুখের দিকে তাকিয়ে প্রেমে পড়ে যায় নীলার। ওভাবেই ঘুমাতে দেয় নীলাকে। চুপচাপ দেখতে থাকে মেয়েটাকে। বাইরে থেকে বাতাস এসে মেয়েটার চুলগুলো হেলোমেলো করে দিছে, আর সেই চুলগুলো এসে পড়ছে সানবীরের মুখের উপর। এক অজানা ভালো লাগা কাজ করতে লাগলো সানবীর মাঝে। নীলিমার কথা ভুলেই গেল প্রায়। চুলে ঘ্রাণ নিতে নিতে আবারও ঘুমিয়ে গেল সানভি। এবার নীলার ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে দেখে সানভি ঘুমিয়ে আছে, কেমন একটা বাচ্চা বাচ্চা ভাব চেহারায়। নীলা তার চুলগুলো সানভীর মুখ থেকে সরিয়ে আনতে ঘুম ভেঙে যায় সানভীর। নীলা একটু লজ্জা পেয়ে তার মাথা নিচু করে ফেলে। সানভি ব্যাপারটা বুঝতে পেরে বাইরে বেরোয়। 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আরও 8 ঘন্টা বাকি। প্রেমে ব্যর্থ হয়ে খালার বাসায় যাওয়া বাসে একটা সুন্দরী রমণীর পাশে বসে রোমান্টিক সব কর্মকাণ্ড। সত্যি বলতে খারাপ লাগছে না সানভীরের। কিছুক্ষণ পর বাসটা থামলো। হেল্পার মামা চিল্লিয়ে বলল, যাক, একটু বিরতি পাওয়া গেল। ক্ষুধা লাগছে প্রচুর, একটু খেয়ে নেওয়া যাবে। বাইরে যাবেন? না, আপনি যান। আচ্ছা সরেন। নীলা সরে দাঁড়া। সানভীর বের হয়ে আসে। হঠাৎ পকেটে ফোনটা বেজে ওঠে। সানভীর ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ আম্মু বলো। কিছু খাইছিস? না, ক্ষুধা লাগছে অনেক, বাইরে যাইতেছি খাওয়ার জন্য। বাইরে যাবার দরকার নাই। তোর ব্যাগের এক কোণে দেখ, বিরিয়ানি রেখে দিছি, খেয়ে নিস। মা তুমি কেমনে জানলা আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল? আমি বুঝতে পারি তোর কখন কি লাগবে। যেমন কালকে একটা মেয়ের হাতে চড় খেয়ে তুই দেবদাস হতে চাইছিলিস, সেটাও জানি। মানে কি, তুমি কিভাবে জানো? যেভাবেই হোক শোন, তোর খোঁজ খবর আমি রাখি, ওকে? জি বুঝলাম। কি বুঝলি? অনেক ক্ষুধা লাগছে, খেয়ে নেই। আচ্ছা রাখ। ফোনটা কেটে দেয় সানভি। পাশ থেকে নীলা খুব মনোযোগ দিয়ে শুনছিল মা ছেলের কথোপকথন। অবাক হয়ে যায় নীলা, এতটা ফ্রি মা ছেলে এটা ভেবে। সানভি আবার তার সিটে গিয়ে বসে। কি ব্যাপার, বাইরে গেলেন না? না আম্মু খাবার রেখে দিয়েছে ব্যাগের মধ্যে। ও ভালো। সানভি ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে দেখে বিরিয়ানি রাখা আছে সত্যি, আর সাথে লেবু আর সালাদ। লোভনীয় দৃষ্টিতে তাকায় সানভি। ওদিকে নীলের অবস্থা খুব একটা ভালো না। ক্ষুধায় পেট জ্বলতেছে, আর পাশে বিরিয়ানি, কিন্তু খেতে পাচ্ছে না। সানভি খাওয়া শুরু করে। হঠাৎ খেয়াল করে পাশে তো নীলা আছে। যদি চোখ লাগে ওর, আবার পেট খারাপ হবে তার চাইতে ভালো কিছুটা ওকে দেই, এইসব ভাবছে সানভি। আপনি খাবেন? না, আপনি খান। অনেক মজা হয়েছে আম্মু, অনেক ভালো বিরিয়ানি রাঁধে নিন একটু। না, আপনি খান, সমস্যা নাই। দূর, অল্প একটু খান, আপনাকে রেখে আমি খেতে পারবো না, কেমন জানি লাগে। আসলে আমার হাত কাটা, তাই চাইলেও খেতে পারবো না। আমি খাইয়ে দিলে মাইন্ড করবেন? নীলা কি উত্তর দিবে ভেবে পায় না। সানভি কিছুটা খাবার হাত তুলে নিয়ে নীলার মুখে তুলে দেয়। নীলা মুখে নিয়েই বুঝতে পারে বিরিয়ানিটা সেই হয়েছে। বলতে গেলে ক্ষুধা বেড়ে যায় তার। সানভি তাকায় নীলার মুখের দিকে। একটা অদ্ভুত মায়া কাজ করে তাকে দেখে। কেন জানি সব কিছুই ভালো লাগছে তার। হঠাৎ হাতে কামড় লেগে যায় সানভির। সানভি ব্যথা পেয়ে বলে ওঠে। নীলিমা ব্যাপারটা বুঝতে পেরে আঙুলটা চুষতে থাকে। সানভি কিছুটা অপ্রস্তুত হয়, নীলিমাও কিছুটা অপ্রস্তুত, তবে সামলে নেয় দুজনে। সানভি খেতে থাকে আর খাওয়াতে থাকে নীলাকে। অনেকটা বিরিয়ানি দিয়েছিল আম্মু, তাই দুজনের খাওয়া হয়ে বেঁচে যায় অনেকটা। খাওয়া শেষ করে এবার নিচে বক্সটা খুলে সানভি জানে এতে কি আছে। নীলার এক্সাইটমেন্ট বেশি, কারণ সে জানে না সেখানে কি আছে। সানভি বক্সটা থেকে 2 প্যাকেট তেঁতুলের চাটনি বের করে আর ভেতরে রেখে দেয় টাঙ্গালের জনপ্রিয় মিষ্টি। একটা প্যাকেট নীলার হাতে দিয়ে আরেকটা খেতে থাকে সানভি। নীলা অবাক হয়ে দেখে সানভিকে, কতটা তাড়াতাড়ি মিশে গেছে তার সাথে। বলতে গেলে নীলার প্রেমে পড়ে যায় সানভি তাকিয়ে দেখে নীলা চাটনি খাচ্ছে চোখ বন্ধ করে। পুরোটা শেষ করতেই ঝাল লেগে যায় নীলার। পানি খেতেই ঝালটা আরও বেড়ে যায়।
সানভি একটা মিষ্টি নীলিমার দিকে বাড়িয়ে দেয়। নীলিমা বুঝতে পারে না জিনিসটা কি, কারণ কখনো দেখেনি এমন মিষ্টি। কারণ সব মিষ্টি তো সাদা আর কালো আর গোল গোল, এরকম মিষ্টি রঙের লম্বা জিনিস কখনো দেখেনি। কিছুটা মুখে দিতে বুঝতে পারে আজ পর্যন্ত যত মিষ্টি খাচ্ছে তার মধ্যে সেরা এটা। সানভি স্বাভাবিকভাবে খায়, কারণ সে অভ্যস্ত এমন মিষ্টি খেয়ে। কিন্তু নীলিমার ব্যাপারটা ভিন্ন। সে তো প্রথম খাচ্ছে, তৃপ্তির সাথে খায়। সে জিজ্ঞেস করে, এইটার নাম কি? চমচম। কি চমচম? এর চাইতে টমটম থাকলে ভালো হতো। হুম হুম, নাম চমচম তো কি হয়েছে? খেতে কেমন? খুবই বাজে, এরকম জিনিস আমি এর আগে কখনো খাইনি। কি, এই প্রথম কেউ বললো টাঙ্গাইলের চমচম খারাপ? আচ্ছা, এখানে এই মিষ্টি পাওয়া যাবে? কেন? বাসায় নিয়ে যেতাম। এত বাজে জিনিস বাসায় কেন নিবেন? কারণ এরকম বাজে জিনিস আমি আমার জীবনে প্রথম খেলাম, তাই আর বাসায় খাইয়ে দেখাতাম তারা কি বলে। বুঝি বুঝি, কুকুরের পেটে ঘি হজম হয় না। কি কি বললেন? আমি কুকুর? না, কুকুর নেই। নীলিমার মাথা গরম হয়ে যায়। এই ছেলে শুনো, বেশি তর্ক করলেন না জেলে ঢুকাই দিব, বুঝছো? ভুলে যেও না আমি পুলিশ। সানভি থমকে যায় আর কথা বলে না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকে। ইতিমধ্যে সবাই চলে আসছে, বাসও ছেড়ে দিবে। এবার বাসটা ছেড়ে দিলে জনশূন্য বাসটা আবারও মানুষে ভর্তি হয়ে গেল। সানভি কোনো কথা বলছে না, বাইরের প্রকৃতি দেখছে। মনে পড়ে যায় ছোটবেলার কথা, যখন বাসে উঠলে বাইরে তাকিয়ে ভাবতো বাস এগোচ্ছে নাকি রাস্তা পিছিয়ে যাচ্ছে। আপন মনেই হেসে উঠে সে। ব্যাপারটা চোখ এড়ায় না নীলিমার। সে জিজ্ঞেস করে, কি মিস্টার সানভি, একা একা কেন হাসছেন? এমনি। এমনি মানে কি? এমনিতে কেউ হাসে নাকি? আপনি পুলিশ তো, তাই সবকিছুতেই সন্দেহ হয় আপনার। হতে পারে, তবে একটা জিনিস আমি কিন্তু বুঝতে পারলাম না। কি জিনিস? আমরা এতটা পথ একসাথে আসলাম, খাবার ভাগ করে খেলাম, কিন্তু আপনি থেকে তুমিতে নামতে পারলাম না। 13 ঘন্টার পরিচয়ে তুমিতে নামাটা কি ঠিক হবে মিস নীলা? জানি না, তবে আমি আপনার বন্ধু হতে চাই। সানভি কিছু বলে না, চুপচাপ বাইরে তাকায়। নীলাও চুপ করে যায়, ভাবতে থাকে হয়তো বন্ধু হওয়ার কথাটা তার ভালো লাগেনি। ঠিক সেই মুহূর্তেই মনে পড়ে সানভি তো নীলিমাকে ভালোবাসে, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে মেনে নেবে? সে মনে মনে নিজেকে স্বাস্থ্য একটা গাধা মনে করে। তবে সানভি ভাবছে অন্য কথা। বন্ধু হলে খুদ কি? সানভি বলে, বন্ধু হলাম, তবে ফেসবুক আইডি প্লাস নাম্বার কোনোটাই নিতে পারবো না, কোনোটাই দিতে পারবো না। যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে। বন্ধু হলেন ঠিক আছে, তবে ওগুলো না পেলে যোগাযোগ কিভাবে করব? জানি না। আচ্ছা, আপনি কি সাহিত্যিক? এমন ভাবে কথা কেন বলেন? বাদ দেন। সারা রাস্তা অনেক কথা বলে তারা, বেশ জমে ওঠে বন্ধুত্ব। তবে এবার বিদায়ের পালা। বাসটা গন্তব্যস্থানে এসে থেমে গেছে। বাস থেকে নামে দুজনে। জানি না আবার কবে দেখা হবে, তবে আপনার সাথে কাটানো ওই 13 ঘন্টা কোনোদিনও ভুলবো না। জি, আমিও না। আচ্ছা, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নীলার জন্য গাড়ি পাঠানো হয়েছে, সে চলে যায় গাড়িতে করে। কিন্তু সানভীর ছুটে চলা গাড়িতে যেতে হবে। সানভীরও গাড়িতে উঠে তারপর চলে যায় খালার বাসায়। দরজা গিয়ে কলিং বেল বাজাতে দরজা খুলে যায়। সানভীর সামনে তাকিয়ে থমকে যায়। রিনি এত বড় আর সুন্দর হলো কবে? ভাইয়া কেমন আছো? ভালো, তুই? ভালো, ভিতরে আসো। সানভি ভেতরে ঢুকে খালাকে সালাম করে খালুর কাছে যায়। সবার সাথে কথা বলে তারপর রিনি তাকে রুম দেখিয়ে দেয়। সানভি রুমে গিয়ে ফ্রেশ হয়। রিনি তাকে ডাকে খাওয়ার জন্য। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে যায়। সানভি চলে যায় ছাদে। রাতের আকাশ দেখতে ভালোই লাগে তার। নীলিমাকে মনে পড়ে যায়, কিন্তু নীলিমার মধ্যে খুঁজে পায় নীলাকে। খুব একটা খারাপ লাগে না সিলেট শহরটা। পরের দিন রিনি আর সানভি নানান জায়গায় ঘুরে বেড়ায়। সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে বিছানায় গায়ে এড়ে দিতে ঘুমিয়ে যায় সে। কিন্তু ঘুম ভেঙে যায় ফোনের শব্দে। হ্যালো। কি রে, পৌঁছে একটা ফোনও তো দিলি না। সরি আম্মু, মনে ছিল না। মনে থাকবে কিভাবে? আম্মু আমি ঘুমাবো, অনেক ঘুম পাচ্ছে।
আচ্ছা ঘুমা। সানভি ঘুমিয়ে যায়। স্বপ্নে নীলাকে দেখে একটা নীল শাড়িতে বউ সেজে বসে আছে বাসর ঘরে। সানভি নীলার কাছে চলে যায়, খুব কাছে। হঠাৎ মেয়েটা হাতে হাত করা পরিয়ে দিয়ে বেদম পেটাতে থাকে। ঘুম ভেঙে যায় সানভি। এক গ্লাস পানি খেয়ে মনে মনে বলে, ঘুমের মধ্যেও পুলিশের অত্যাচার। সানভীরে দেখতে দেখতে কেটে যায় 15 দিন। সিলেট শহরটা খুব ভালো লাগে সানভীর। তবে এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার বাসে উঠে সানভি। সারা রাতের জার্নি ঘুমিয়ে কেটে যাবে এই ভেবে রাতের টিকিট কাটা, কিন্তু জানতো না বাসে আবারও একই কাহিনী হবে। কিন্তু এবার ঘটনা উল্টো। সানভি বসে আছে তার সিটে। হঠাৎ একটা মেয়ে ডাক দিয়ে বলল, আরে আপনি? সানভি সামনে তাকিয়ে অবাক হয় কিছুটা। সেটা তো নীলা, কিন্তু ও আবারও বাসে কেন বুঝতে পারে না। সানভি বলে, আপনি আবার বাসে কোথায় যাবেন? টাঙ্গাইল। আপনিও কি আজকে যাচ্ছেন? দেখতেই তো পাচ্ছেন। যাক, 13 ঘন্টার জার্নিটা তাহলে আর বোরিং হবে না। কিভাবে? আপনার সাথে থাকলে জার্নি কিভাবে বোরিং হবে বলেন? ও, তা আবার টাঙ্গাইল কেন যাচ্ছেন? বিয়েতে যাচ্ছি। কার বিয়ে? খালাতো বোনের। খালাতো বোনের বিয়ে মানে নিজমের বিয়ে? বিয়ে কয় তারিখ আর কার সাথে বিয়ে? ভাবনায় পড়ে যায় সানভি। কারণ নিজমের সাথে আকাশের প্রেম চলে, দুজন দুজনকে ভালোবাসে। আকাশ তো সেনাবাহিনীতে আবেদন করছে, কিন্তু নিজম এখন বিয়ে কেন করবে? আর আকাশকে ছাড়া তো নিজম কাউকে বিয়ে করবে না মনে হয়, কারণ নিজম মেয়েটা আকাশকে প্রচণ্ড ভালোবাসে। হঠাৎ একটা ঝাঁকিতে নীলা সানভির উপর পড়ে যায়। 2 মিনিটের জন্য সব কিছু নীরব হয়ে যায়। নীলা নিজেকে সামনে নিয়ে বলে, সরি। ইটস ওকে। কার সাথে বিয়ে বললেন না কিন্তু, আর বিয়েটা কবে সেটাও বললেন না। বিয়ে তো 15 দিন পর, বাট আমাদের আগে যেতে হচ্ছে। সবকিছুর দায়িত্ব তো আমাদের হাতে। আর বিয়ের ব্যাপারে এত কিছু জানি না আমি। ও আচ্ছা। চিন্তাটা বেড়ে যায় সানভিরের। পকেট থেকে ফোনটা বের করে আকাশকে কল দেয় সানভি। 2 বার রিং হতে রিসিভ হয়। শুনলাম নিজমের নাকি বিয়ে। কার সাথে? জানি না, তবে সেনাবাহিনীতে চাকরি করে ছেলেটা। তোর কি অবস্থা? এই তো ভালো, দেবদাস হয়ে আছি। সানভির খটকা লাগে। এত সহজভাবে কথা বলে কিভাবে আকাশ? মেয়েটার সাথে একবার ব্রেকআপ হয়েছিল, কিরকম কান্না করছিল, আর সামনে বিয়ে। এ তো স্বাভাবিকভাবে কথা বলতেছে, নিশ্চয়ই কাহিনী আছে। আকাশ, তোর চাকরি হয়েছে? ওপাশ থেকে 4 বন্ধু মিলে চিৎকার করে বলে ওঠে, আকাশ সাহেবের চাকরিও হয়েছে আর বিয়েও হবে। সানভীরের মুখ হাজান্তেই একটা হাসি ফুটে ওঠে। নীলা কথাবার্তা শুনছে মনোযোগ দিয়ে। শালা, তোর বিয়ে ঠিক, চাকরি পাইছস, একবার জানাইলিও না। ভাবছিলাম সারপ্রাইজ দিব, বাট দেওয়া হইল না। তুই তাড়াতাড়ি আয়, নীলিমার খালাতো বোন নিঝুম তোরটাও ক্লিয়ার হয়ে যাবে। বিবাহিত মহিলার সাথে আমার প্রেম হবে না রে। তোদেরকে বাসায় গিয়ে ছ্যাঁকা পার্টিতে ইনভাইট করবনি। ওপাশ থেকে কিছু বলার আগে ফোন কেটে দেয় সানভি। আকাশটাকে? নিজমের বয়ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড। আর আপনার হবু দুলাভাই? লাভ ম্যারেজ, বাট নিঝুম আমাকে কিছুই বলে নাই। আর বাসায় গিয়ে ওকে জেলে ঢুকাবো। সারাক্ষণ জেল জেল করেন কেন? পুলিশ বলে কি শুধু জেলে ঢুকাতে হবে? ভয় লাগে তো। আপনি ভয়ও পান নাকি? হুম। তাহলে সেদিন যে আমার কপালে হাত দিলেন, চুল ছুঁয়ে দিলেন, তখন ভয় লাগেনি? কি মানে? কখন কিসের কথা বলছেন? কিছু না। সানভিও বাইরের দিকে তাকিয়ে মুচকি হাসে। প্রেমটা মনে হয় হয়েই যাবে। সামনে তো 15 দিন আছে, দেখাই যাক কি হয়। 13 ঘন্টার লম্বা সময়টা মনে হয় সামান্য কিছুক্ষণ। বেশ আনন্দের সাথেই কেটে যায় ওদের। দুজনে নিজেদের সম্পর্কে চেনা জানা প্রায় অনেক কিছুই হয়ে যায় এই সময়টাতে। ভোর 6টায় বাস এসে থামে টাঙ্গাইল। মেয়েটা সানভীরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মেয়েটার চুলগুলো সানভীরের মুখের উপর এসে পড়ছে। হেল্পার মামার চিৎকারে ঘুম ভাঙে দুজনে একসাথে ঘুম ভেঙে যাওয়ার দুজনেই বেশ লজ্জা পায়। তবে কিছুটা অভ্যস্ত হয়ে গেছে দুজনেই, তাই মানিয়ে নেয় ব্যাপারটা। বাস থেকে নেমে হাঁটতে থাকে সানভি, সাথে নীলা। বলুন, কেমন হলো রাতের জার্নি? ভালোই হয়েছে, তবে ঘুম হয়নি। কে বলছে ঘুম হয়নি? বেশ তো পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন। আপনি কি আমাকে দেখছেন সারা রাত?
এমন প্রশ্নে দুজনেই অপ্রস্তুত হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে, কুয়াশা কাটেনি এখনো, হালকা ঠান্ডা লাগতেছে। নীলিমা যদিও চাদর আছে গায়ে। সানভি হাড় চোখে নীলাকে দেখে আর মনে মনে বলে, তোমাকে ভালোবাসতেই হবে। হাঁটতে হাঁটতে নীলার বাসার সামনে চলে আসে দুজন। আমি যাই তাহলে। যেতে তো হবেই। আচ্ছা বাই, পরে কথা হবে। কিভাবে কথা হবে? আছি তো আপনার এলাকায়, কথা কোনো না কোনো ভাবে হবেই। ও আচ্ছা, যান তাহলে, ভালো থাকবেন। আচ্ছা বাই। নীলা বাসায় ঢুকে গেল। সানভিও হাঁটা দিল বাড়ির দিকে। বাসায় এসে ফ্রেশ হয়ে সে একটা ঘুম দিল। সানভি ঘুম থেকে উঠে দেখে 27টা মিসড কল। আকাশ কল দিছিল। হেই রে, ভুলেই গেছি, ওর সাথে তো দেখা করার কথা ছিল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে উঠে যায় সানভি। গিয়ে দেখে আকাশ বসে আছে মাঠে। সানভি কাছে গিয়ে বলে, কি রে, কি খবর? অনেক ভালো, তবে পেড়াই আছে। কিসের প্যারা? আরে বিয়ের পেড়া রে ভাই। বিয়ে করছিস সেটা তো ভালো কথা, প্রেমে সফল হচ্ছিস, এতে আবার প্যারার কি হলো? অনেক কিছু হয়েছে। একা একা এতগুলো মেয়ে নিয়ে শপিংয়ে যাওয়া যায় নাকি? আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আজকে থেকে বিয়ের সব দায়িত্ব তোর আর মেয়েগুলোরও। আমার সাথে থাকবি এই 15 দিন। আচ্ছা থাকবো নি, সমস্যা নেই, এখন চল ক্রিকেট খেলি। চল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় সানভি। রাস্তা দিয়ে হাঁটতেছে আর নীলিমার কথা ভাবতেছে, কিন্তু কেন ভাবতেছে সে নিজেও জানে না। শুধু এইটুকুই ভাবতেছে, আজ 16 দিন পর তাকে দেখে নীলিমার রিয়াকশনটা কি হবে। কি আর হবে, একটা বিবাহিত মেয়ের প্রেমে পড়ছি, হয়তো একটা সরি বলবে। এসব ভাবতে ভাবতে ভার্সিটিতে পা রাখে সানভি। বন্ধুগুলো ওকে দেখে প্রশ্ন করে, কোথায় ছিলি এতদিন? ঘুরতে গেছিলাম দোস্ত। তো বলে যাবি না? আচ্ছা সরি, এবার চল, মামার দোকান অনেক দিন হলো, মামার দোকানে চা খাই না। চল। রাস্তার দিকে পা বাড়ায় সানভি। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে হাত টেনে ধরে। পেছন ঘুরতেই ঠাস করে একটা থাপ্পড় মারে নীলিমা। কই ছিলে এতদিন? জানো তোমাকে আমি কত খুঁজেছি। মানে? মানি টানি বুঝি না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর ওসব বিয়ে টিয়ে কিছুই হয় নাই, আমার হবে, ঠিক করা আছে। কি বলতেছেন এসব? দেখেন আমি আপনাকে আর ভালোবাসি না, আর হাত ছাড়েন। এত তাড়াতাড়ি ভালোবাসা গায়েব হয়ে গেল? আমি কোনো বিবাহিত মেয়েকে ভালোবাসতে চাই না, আপনি থাকেন, আমি গেলাম। বলেই আবার সামনের দিকে পা বাড়ায় সানভি। হঠাৎ পেছন থেকে বলে, সরি। পেছনে তাকিয়ে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয় তার। দুইটা নীলিমা একসাথে। কনফিউশনে পড়ে গেল কোনটা নীলা আর কোনটা নীলিমা। তখন একজন বলে ওঠে, আমি সরি তোমাকে না বলার জন্য যে আমি বিবাহিত। আমি সেদিন থাপ্পড় দেওয়ার জন্য সরি। আসলে সেদিন মাথা ঠিক ছিল না, তাই দিয়ে দিছি। কিছু মনে করো না প্লিজ সানভি। সেদিন এটা না হয় বুঝলাম, আর আজকেরটা কেন মারছেন? আজকেরটা নীলা মানে আমার বোন মারছে। মানে কি, কেন? এই ছেলে, ওই একদম কথা বলবা না, তোমার সাহস তো কম না। তুমি আমার বোনকে প্রপোজ করো? কোনো কথা বললে একদম জেলে ঢুকাই দিব। চলেন। কোথায়? জেলখানায় চলেন, তারপরও ভয় দেখাইয়েন না। দুই বোন হেসে ওঠে। একদম সেম টু সেম, কোনো পার্থক্য নেই। দুজনে হাসছে একইভাবে, একই রকম হাত, চুল, এমনকি ড্রেসটাও সেম। আবারও কনফিউজ হয়ে যায় সানভি। এদের কাউকে যদি বিয়ে করি তাহলে কোনটা বউ কোনটা শালি বুঝতেই পারবো না। চলো আজকে তোমার শহরটা ঘুরে দেখাবা আমাকে। আচ্ছা চলেন। ভার্সিটির সামনে থেকে একটা রিক্সা নেয় সানভি। দুজনে মিলে চাপাচাপি করে বসে একটা রিক্সা। অবশ্য খারাপ না, শীতের সকাল, হালকা কুয়াশা এখনো রয়েছে, তাই একটু শীত লাগলে দুজনে চাপাচাপি করে বসায় একটু গরম লাগতেছে। নীলা বেশ উপভোগ করছে, আর সানভি বেচারা ভয় কিছু বলতে পারে না। পুলিশ বলে কথা, কখন কি করে বসে বলা তো যায় না। নীলা মুখ খুলে বলে, শুধু কি রিক্সায় ঘুরবো নাকি কোথাও যাব? আমি টাকা আনি নাই, বাসা থেকে বের হয়ে আসছি খালি পকেটে, নইলে যমুনা নদী দেখতে যেতাম। ও অন্য একদিন যাব। কেন? আমার কাছে কি টাকা নেই? তো আমার সাথে ঘুরতে বের হইছেন, আপনার টাকা কেন নিব?
আমি কি তোমার গার্লফ্রেন্ড নাকি যে নিজের টাকায় ঘোরাবা? না, তবে ফ্রেন্ড তো। সে যাই হোক, আমি টাকা নিতে পারবো না। ঠিক আছে, আমি আর তোমার সাথে কোথাও যাব না। কেন? আমি অন্য সব মেয়ের মতো না, ছেলেদের টাকায় ঘুরবো। আমি তো ওইটা বলছি। তাহলে আমি যা বলছি তাই করো। আচ্ছা মামা, সামনে রাখেন তো। তারপর দুজন মিলে রওনা দেয় যমুনা সেতুর দিকে। প্রায় 1 ঘন্টা পর যমুনা সেতুতে পৌঁছায় দুজন। সকাল তো 10টা 30। মিষ্টি মিষ্টি রোদ এসে গায়ে লাগছে। যমুনা সেতুর ওপর দাঁড়িয়ে উপভোগ করছে দারুণ দৃশ্য। নৌকায় উঠবেন? তুমি চালাতে পারো? পারি তো। এগুলো কোনো ব্যাপার হলো? চলো তাহলে। শীতকাল, তাই যমুনায় পানি নেই তেমন, আর স্রোতও নাই। নিরিবিলি স্রোতহীন একটা জায়গায় গিয়ে নৌকা ভাড়া নেয় সানভি। তারপর নিজেই দাঁড়াতে শুরু করে। নৌকা এগোচ্ছে না, শুধু ঘুরতেছে। নীলা তো হাসতে হাসতে শেষমেশ নৌকালা পানিতে নেমে নৌকা ঘাটে আনে। সানভি তো লজ্জায় শেষ। সে ভাবছিল নৌকা চালানো খুব সহজ। দূর, মান সম্মান সব গেল। মামা, আপনাকে আগেই বলছিলাম আপনি পারবেন না। দূর মিয়া, চুপ থাকেন। আপনার নৌকাই ভালো না, খালি ঘুরে। নীলার সাথে সাথে মামাও মুচকে হাসে। হয়েছে, বুঝছি আপনার ক্ষমতা কতটুকু। এবার চলেন। দেখছেন নৌকার কি অবস্থা? মনে হয় পুরনো হয়ে গেছে, এই জন্য চলে না, খালি ঘুরে। নীলা সানভির হাত টানতে টানতে নিয়ে যায়। সানভি অবাক হয়ে দেখে মেয়েটাকে হাসতে তো দারুণ লাগে। বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় ফেরার পথে আবারও রিক্সা নেয় সানভি। তার স্পর্শ পেতে বারবার ইচ্ছা করে সানভি। রিক্সায় বসে সানভি নীলাকে বলে, একটা কথা বলবো, কিছু মনে না করলে? কি কথা বলো? আপনার ছোট বোনের বিয়ে হয়ে গেছে, খালাতো বোনের বিয়ে সামনে, আপনি কেন বিয়ে করছেন না? করব, এতদিন মনের মতো ছেলে পাইনি তাই করিনি। এখন পেয়ে গেছি, দেখি কবে করা যায়। তবে একটা ঝামেলা আছে, ছেলেটা জানেই না আমি তাকে ভালোবাসি। ছেলেটার নাম কি? এসব তোমাকে কেন বলবো? আগে বিয়ে করি, তারপর দেখা করাই দিবনি। সানভির মনটা খারাপ হয়ে যায়। ভাবছিল কি আর হলো কি। ওরও পছন্দের কেউ আছে? কি আর করার, লেগে থাকি, যদি হয়ে যায় তাহলে তো ভালোই হবে। কিছুটা মন খারাপ করে বাসায় ফিরে সানভি। বাসায় গিয়ে সেই একটা ঘুম দেয়। হ্যাঁ, ঘুমে রাত শেষ। সকালে খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে এমন সময় ফোনটা বেজে ওঠে। হ্যালো। হ্যাঁ সানভি, দোস্ত আজকে শপিংয়ে যেতে হবে নিঝুমকে নিয়ে। শপিংয়ে যাবি তো যা, আমাকে কেন বলছিস? নিঝুম একা গেলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু সাথে 2 খালাতো বোনও যাবে। বিপদে পড়ে গিয়েছি দোস্ত, হেল্প কর। আচ্ছা ঠিক আছে, যাবনি। কখন যাবি? সন্ধ্যায় বের হব। ওকে। বাসায় বসে বসে বোরিং সময় কাটানোর চাইতে শপিংয়ে যাওয়া ভালো। বাসাতে যায় সানভি। 12টার দিকে চলেও আসে, কিন্তু মনটা খালি ছটফট করতেছে নীলাকে দেখার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য। কখন যে সন্ধ্যা হবে। সন্ধ্যার দিকে সানভি আর আকাশ বের হয় সাথে, নিঝুম ও নীলা আর বিবাহিত মহিলা একটা। কিন্তু কাহিনী হলো হালায় মজা দিতেছে দারুণ, আর সানভি ইনোসেন্টের মতো মাথা নিচু করে হাঁটতেছে। শপিং করতে গিয়ে দেখে হেরা তো পুরো মলটাই উঠিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে এসেছে। একের পর এক দেখছে আর কিনতেছে। অলরেডি সানভিরের আর আকাশের হাত ভর্তি হয়ে গেছে ওনাদের এগুলো কিনতে কিনতে। যাই হোক, শপিং শেষ করে বাসায় ফেরার পথে ওনাদের জিনিসগুলো ওদের হাতে দিল সানভি। তারপর তারা বাসা থেকে খুলল। হঠাৎ নীলা সানভির হাতটা ধরে ফেলল। সানভি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে নীলা তার দিকে তাকিয়ে আছে। লক্ষণ তো ভালো মনে হচ্ছে না, ওর কেটে পড়তে হবে। নীলা আর শক্ত করে হাতটা ধরে তার বাম হাতের প্যাকেটটা হাতে দিয়ে বলল, বিয়েতে এই পাঞ্জাবিটা পরবা, বুঝছো? বলি তার হৃদয় ছোঁয়া হাসি দিয়ে চলে গেল। এই মেয়ে আমাকে শেষ করে ফেলবে। ক্রাশ খাইতে খাইতে আমার 12টা বেজে যাবে। আর যদি বিয়ে করি তাহলে তো কথাই নাই। দোয়া করেন সবাই আল্লাহর কাছে যাতে আবারও স্যাকা না খাই। এবার আমি সফল হতে চাই। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরও 13টা দিন। হাসি আড্ডা ঘোরাঘুরির মধ্য দিয়ে ভালোই কেটেছে সময়গুলো। আজকে আকাশের বিয়ে, মানে আজকেই তার ব্যাচেলার লাইফে শেষ হতে চলেছে। না, সবাই বিয়ে করে ফেলতেছে, সানভি যে কবে করবে এইসব ভাবে সানভি। যেহেতু একই এলাকায়
বিয়ে, তাই একটু দেরিতেই বের হলো ও। বিকেল 4টার দিকে সবাই মিলে গেল। বরের গাড়িতে সানভি আর কয়েকটা ফ্রেন্ড, আর আকাশ। ওরে যত পারি খেপাইতেছে, চরম মজা দিতেছে। আকাশ বেচারা আর কি করবে, মাথা নিচু করে বসে আছে। গাড়ি এসে গেটে থামলো, সবাই নামলাম গাড়ি থেকে। কিন্তু ঢুকবে কি হবে? গেটের সামনে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। আপু আপনারা কি চান? আপনাদের মিষ্টি মুখ করাবো। ও তো এতজন কেন? একাই তো খাওয়াতে পারতেন, ডাকতেন, কোথাও আলাদা দেখা করতাম। এখানে কেন? শুনেন, এখানে বরকে আমি? আকাশ আবাগলের মতো হাঁ করে তাকায় সানভির দিকে। সানভি আর আকাশের ড্রেস একদম সেম, তাই বোঝার সাধ্য নেই যে কে বর। আপনি বর তো এখানে এত কথা কেন বলতেছেন? হ্যাঁ, হা করেন। ওকে। সানভি মিষ্টি খায় মেয়েটার হাতে। এবার তো শোনেন। উফ, এত সহজ মিষ্টি খাওয়ালেন, এবার টাকা দেন। কিসের টাকা? কিসের টাকা জানেন না? ও মিষ্টির টাকা। আপনি এক কাজ করেন, আমার সাথে চলেন, এক প্যাকেট মিষ্টি আপনাকে খাওয়াবনি। ওই মিয়া, আমি মিষ্টি খাই না, টাকা ফেলান 10,000 তাড়াতাড়ি। দোস্ত দিয়ে দে, দিয়ে দে। হ, তোমার তো আর বিয়ে করার জন্য তরস হইতেছে না। সবাই হেসে উঠল। আপু একটু এদিকে আসেন, কথা বলি। কি বলে? আপু আমরা তো এত টাকা আনি নাই, 5,000 রাখেন, বাকিটা এক সময় দিয়ে দিব। আপনারে কই পাবো, পরে যা দেওয়ার এখনই দেন, নাইলে বিয়ে বন্ধ। আচ্ছা ওদেরকে তো ঢুকতে দেন, ওরা না খেয়ে আছে অনেকক্ষণ ধরে, বলেই 5,000 টাকা হাতে দিলাম। একে বাদে সবাইকে যেতে দে, বরকে যেতে দিবি না। দেখি টাকা না দিয়ে বিয়ে কিভাবে হয়। সবাই ভেতরে ঢুকলো। এইবার বলল সত্যি কথা। আপু আসলে বর ভিতরে চলে গেছে, আমি বরের বন্ধু। কি চিটিং! মেয়েটা রাগ করে চলে গেল। যাক, এবার সানভিও ভেতরে ঢুকলো। শত শত সুন্দরী মেয়েদের মধ্যে সানভি একজনকে খুঁজে চলেছে, নীলাকে। কিন্তু নীলা কই? সারাদিন দেখে নাই। সানভির মনটা কেমন জানি করতেছে। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু কোথাও পেল না সানভি। খাওয়া হয়নি, প্রচণ্ড ক্ষুধা লাগছে। ক্লান্ত হয়ে যখন ফিরে আসবে তখন নীলা হাত ধরে টান দিল। তারপর হাত ধরে টানতে টানতে প্যান্ডেলের পেছনে নিয়ে গেল। কোথায় ছিলেন আপনি? ওপর থেকে দেখছিলাম। কি করো তুমি? কি দেখছেন? খাওয়া বাদ দিয়ে আমাকে কেন খুঁজছিলা? আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল, সারাদিন দেখি নাই তো তাই। আমি যখন চলে যাব তখন কি করবা? জানি না, বাট আমি তোমাকে অনেক মিস করব। কেন মিস করবা? কারণ আমি তোমাকে হ্যাঁ, আমাকে কি? আমি তোমাকে না বলতে পারলে জেলে ঢুকাই দিব কিন্তু। সানভি এবার ভয়ে চোখ বন্ধ করে বলে, আমি তোমাকে ভালোবাসি। বলেই দৌড় দিতে যাবে, ঠিক তখন নীলা হাতটা ধরে টান দেয়। তারপর জড়িয়ে ধরে সানভিকে। সানভি বুঝতে পারে না কি করবে, তবে কেমন জানে শান্তি লাগতেছে ভেতরে। সানভি শক্ত করে জড়িয়ে ধরে নীলাকে। কিছুক্ষণ পর নিজেকে ছাড়িয়ে নেয় নীলা। এখন জড়িয়েই থাকবা নাকি কিছু খাবা? খাবো মানে? মানে দুপুরেও তো খাও নাই, তাই তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি, তোমার ফেভারিট খাবার। তুমি খাইয়ে দিলে খাবো। আমিও না খেয়ে আছি। কেন? তুমি খাইয়ে দিবে তাই। সানভি নীলার পাশে বসে তারপর দুজনে দুজনকে খাইয়ে দেয়। ঠিক যেভাবে প্রথম দিন বাসে খাইয়ে দিয়েছিল, সানভি ওইভাবেই খাইয়ে দেয়। আর অবাক হয়ে দেখে নীলার মায়াবী মুখটা। চারপাশে লাইটিংয়ের লাল নীল আলোতে অদ্ভুত সুন্দর লাগছে তাকে। হঠাৎ ঝাল লেগে যায় নীলার, কিন্তু পানি কই? পানির বোতল আনতেই ভুলে গেছে। চোখে পানি চলে আসছে নীলার, প্রচণ্ড ঝাল লাগছে। সানভি আবারও রাঁশ খায় মেয়েটাকে দেখে, কিন্তু এবার যেটা ঘটে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সানভি। হুট করেই নীলা সানভিকে লিপ কিস করতে শুরু করে। সানভি চোখ বড় বড় করে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে তার সাথে। কয়েক মুহূর্ত পর ব্যাপারটা বুঝতে পেরে সানভিও কিস করতে থাকে। নীলা লজ্জা পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সানভি বসে বসেই মুচকি হাসি। অবশেষে হয়েই গেল, ভালোই হইতেছে। বন্ধুর সাথে সাথে নিজেরও হয়ে গেল, খারাপ না। সে উঠে ওখান থেকে আকাশের কাছে যায়। কিরে, কই ছিলে এতক্ষণ? এই তো ঘোরাঘুরি করছিলাম। আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কেন, কি হয়েছে?
নিজেকে রোবট রোবট লাগতেছে। এইরকম অদ্ভুতভাবে বসে থাকতে আর ভালো লাগে? ভাবতেছি পালিয়ে বিয়ে করব। কেন? তাহলে এরকম বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে না। সেটা অবশ্য ঠিকই বলছস। এখন চুপচাপ বসে থাকো। আচ্ছা। সানভি শুধু সুযোগ খুঁজতেছে কখন নীলাকে একা পাবে। আর নীলা দুষ্টুমি করতেছে, কাছেই যায় না, লুকিয়ে লুকিয়ে থাকে। সানভির আম্মু আব্বু সবাই আসছে, তাই কিছু করতে পারতেছে না। বিয়ে সম্পন্ন হলো রাত 9টায়। শীতের রাত, এটাই গভীর রাত মনে হচ্ছে। সানভি দেখছে নীলাকে, কিন্তু কিছুই করতে পারতেছে না। আরেকটা কিস করতে ইচ্ছে করতেছে তার, অথচ নীলা তার থেকে 2 হাত দূরে থাকা সত্ত্বেও কিছুই হচ্ছে না। হঠাৎ কারেন্ট চলে গেল, এই সুযোগ। সানভি নীলার ঘাড়ে একটা কিস করে সরে পড়ল। নীলা বুঝতে পারলো দুষ্টটার কাজ। রাগী একটা ভাব নিয়ে তাকালো সানভির দিকে। অন্ধকারের মধ্যে নীলাকে দেখতে পাচ্ছে সে, আর বুঝতে পারছে নীলা রেগে আছে। হঠাৎ কারেন্ট চলে আসলো। সানভি একটা সরি বলে গাড়িতে এসে বসলো। সানভি চলে আসতো। দোস্ত, বাসর রাত কিন্তু বুঝছস, একটু ভুল করলে খবর আছে। দোস্ত, ভয় লাগতেছে। শালা এতদিন প্রেম করে এখন বলে ভয় লাগতেছে। দোস্ত, তুইও চল। দূর আল্লাহ, কি কস এগুলো? আল্লাহ গুনা দিব। শোন, একটা টিপস দেই। তুই গিয়ে তোর বইয়ের ঘুমটা তুলবি, তারপর বলবি তোমাকে পরীর মতো লাগতেছে, একটু পাটা টিপে দিবা। সারাদিন অনেক পরিশ্রম গেছে। হ দোস্ত, ঠিক বলছস। পাটা প্রচন্ড ব্যথা করতেছে, বাট বিড়াল মারার ব্যাপারটা। তোকে যা বলছে এগুলো বললে তোর বই মারবে, তোকে কিছু করতে হবে না। আচ্ছা দোস্ত, দোয়া করিস। ওকে, যা। ভিতরে ঢুকতে 4 বন্ধু একসাথে হেসে উঠলো। শালায় আজকে সেই বাস খাইব। দরজায় কান পেতে থাকলো সবাই। 10 মিনিট পর বেচারার হাঁটতো চিৎকার। হাত শুনে কে মায়া হতে লাগলো ওর জন্য। আগে গার্লফ্রেন্ডের হাতে মায়ের খাইতো, আর এখন বউয়ের হাতে। ওকে তো পাঠিয়ে দিল, কিন্তু সানভিরের হাড় ঘুমোচ্ছে। বারবার নীলার ঝাল লাগার পর যে ফেসটা হয়েছিল সেটা চোখের সামনে ভাসতেছে ওর। সারা রাত শুধু নীলা আর নীলা, মাথা আর কিছুই ঘুরেনি সানভিরের। পরের দিন সকালে উঠে হাত মুখ ধুয়ে ছাদে বসে বসে সকালটা উপভোগ করছে সানভি। এমন সময় আকাশ ছাদে আসতো। কি অবস্থা দোস্ত, খবর ভালো? এই তো ভালো। বিড়াল মারছিস? আমি না, তোর ভাবেই মারছে। কস কি মামা, সত্যি নাকি? তবে বিড়াল না আমাকে। আমি গিয়ে তোর কথা মতো বলছি যে পাটা টিপে দাও, নিজুম কাছে এসে সুন্দর করে ইচ্ছা মতো পিটাইছে। তারপর সারা রাত কান ধরে দাঁড় করে রাখছিল। সারা রাত ঘুম হয় নাই, এখন যাই একটু ঘুমাবো। ধুর আলা, এখন ঘুমাইস না, মানুষ হাসাহাসি করবো। শোন, রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবি, ওকে? আচ্ছা, বাট তুই কাজটা ঠিক করস নাই, তোর জন্য সারা রাত পেইন দিছে। এখন সব দোষ আমার। হ বলেই নিচে চলে গেল। দিনটা অসহ্য রকমের বড় মনে হতে লাগলো সানভিরের। কখন বিকেল হবে, কখন নীলা আসবে। নীলাকে দেখার জন্য সানভিরের মনটা ছটফট করে ওঠে। নম্বরও নেই যে কথা বলবে। জীবনে এত কাঁচা কাজ কোনো দিন করে নাই সানভি। রিলেশন হয়ে গেল অথচ নাম্বারই নেওয়া হয়নি। ধুর। অনেক কষ্টে দিন কাটলো সানভিরের। ওদিকে নীলাও কেমন জানি অস্থির হয়ে আছে সানভিরের সাথে দেখা করার জন্য। বিকেল হতে সানভি অপেক্ষা করতে লাগলো কখন নীলা আসবে। 4টার দিকে ছাদ থেকে দেখতে পেল ওরা আসতেছে। সানভি দৌড়ে নিচে নামলো, তারপর লুকিয়ে পড়লো একটা ফাঁকা রুমে। কিছুক্ষণ পর নীলা নিজুমে রুমের দিকে পা বাড়াতে সানভি নীলার হাত ধরে টান দিয়ে রুমের ভেতর নিয়ে আসে। তারপর দরজাটা বন্ধ করে নীলার কানে কানে বলে, এবার কোথায় যাবা? ছাড়ো, কেউ দেখে ফেলবে। এই যে মিস পুলিশ অফিসার, আপনি এখন ডিফেন্স করেন, দেখি কি শিখছেন এত ট্রেনিং নিয়ে। বলি নীলার ঠোঁটের দিকে তাকা। হালকা পিঙ্ক কালারের লিপস্টিক দেখে লোভ সামলাতে পারে না সানভি। ঠোঁটের দিকে এগিয়ে দেয় তার ঠোঁট। নীলা ভাবতেছে, এবার কি করে? কিস করলে সমস্যা ছিল না, বাট আমার চাকরি নিয়ে এত বড় কথা, না, মেনে নেওয়া যায় না। আজকের মতো কিস বাদ, ওরে আমি বিশেষ কৌশল দেখাবো এবার। নীলা একটু দুষ্টুমি মাখা হাসি দিয়ে সানভীরের চোখের দিকে তাকায়। সানভীর এক মনে তাকিয়ে আছে নীলার চোখের দিকে। সানভীরের ঠোঁট নীলার ঠোঁট স্পর্শ করতে নীলা শিউরে ওঠে, সারা শরীর কেঁপে ওঠে। কিন্তু এবার হবে হাসল খেলা।
সানভি নীলার ঠোঁটে একটু চাপ দিতেই নীলা সানভির ঠোঁটে কামড় মারে। সানভি ব্যথায় নিজেকে ছাড়িয়ে নিতে নীলা দৌড় লাগ। কি বজ্জাত পুলিশ রে বাবা, কিস করতে গিয়ে কামড় মেরে দিল। সানভি চুপচাপ ঠোঁটে হাত দিয়ে বসে থাকে, মনে হয় কেটে গেছে। সানভি ছাড়া চলে যায় রাগ করে। নীলা খাওয়া দাওয়া করে সবার সাথে, কিন্তু সানভিকে দেখে না। সানভি ছাদে বসে আছে মন খারাপ করে। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও ছাদেই বসে আছে। রাতের আকাশ দেখতে ওর ভালোই লাগে, তাই বসে বসে তারাগুলো গুনছিল, কিন্তু বারবার ভুল হয়ে যায়। ছোটবেলায় ভাবতো আকাশের তারাগুলো যেদিন মাটিতে নেমে আসবে, ওই দিন অনেকগুলো তারা সে তার রুমের মধ্যে রেখে দিবে, বড় হয়ে সবাইকে দেখাবে। তাই সানভি ভাবে ওই দিনগুলোই ভালো ছিল, যখন কিছু বুঝতাম না, এসবই আবোল তাবোল ভাবতেছিল। ওদিকে নীলা সানভিকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। নীলা একটু হাসে সানভিকে এখানে দেখে, তারপর আস্তে করে সানভির কাঁধে হাত রাখে। সানভি কিছুটা ভয় পায়, পেছনে তাকিয়ে দেখে নীলা। সানভি উঠে দাঁড়ায়। তুমি ছাদে কেন আসছো? কেন আসতে পারি না? পারো, তবে রাতে আসছো, তার উপর আমি ছাদে, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। কিস করার সময় মনে ছিল না? তখন কেউ দেখে ফেললে কি ভাববে? কি স্যার করলাম কই, কামড় খেয়ে তো সব শেষ। তুমিই তো বললা কিভাবে বাঁচবো সেটা দেখাতে, তাই দেখাইলাম। হইছে, ভালো করছো। নীলা সানভিকে জড়িয়ে ধরে বলে, সরি। হইছে। কিস করো। কেন? কেন আবার? তখন কামড় দিছি, এখন কিস করবা আবার কি? সানভি নীলার কপালে হাত করে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর দুজনে মিলে রাতের আকাশ দেখে, কিন্তু এবার নীলাকে যেতে হবে। নিঝুম আর আকাশকে নিয়ে যাবে, সাথে যাবে আকাশের বন্ধুরা। নীলা গিয়ে রেডি হয়, সে তো জানে না যে সানভিও যাবে। তার নীলা একটু মন খারাপ। সবার সাথে বের হয় নীলা। যাওয়ার আগে সানভিকে বলে, মিস করবো তোমাকে বাবু। আচ্ছা যাও। মন খারাপ করে গাড়িতে গিয়ে বসে নীলা। আকাশ, নিঝুম আর নীলা যাবে একটা গাড়িতে, বাকিরা অন্যগুলো। কিছুক্ষণ পর সানভি গাড়িতে এসে বসে। আরে তুমি এখানে? তো আমি যাব না, আমার ফ্রেন্ডকে নিয়ে যাবা? ভালোই হয়েছে, বাট আগে কেন বলো নাই? আগে বললে কি আর তোমার এই হাসি মাখা মুখটা দেখতে পারতাম? পাগল। গাড়ি চালাচ্ছে আকাশ, আর ওর পাশে নিঝুম। পেছনে বসে বসে প্রেম করছে সানভি আর নীলা। নিঝুম বারবার হাঁ চোখে পেছনে দেখায়। নীলা আপু, সানভীর ভাইয়ের সাথে তোমার সম্পর্কটা কি? সানভি তোমার হবু দুলা ভাই। বাট কেমনে কি? সানভীর ভাইয়া তো নীলিমাকে ভালোবাসতো। বাসতো, এখন বাসে না। ও আচ্ছা, প্রেম করো এখন ছুটি। সানভি নীলার কোলে মাথা রাখে। নীলা সানভির চুলে হাত ভরে, হায় মিষ্টি মিষ্টি প্রেম দেখে আকাশে সহ্য হয় না। গাড়িটা থামিয়ে বলে, ওই তোরা দুজন নাম গাড়ি থেকে। কেন, কি হয়েছে? আরে ভাই, বিয়ে করছি আমরা, আর আমাদের ড্রাইভার বানিয়ে আপনারা প্রেম করতেছেন। আচ্ছা, দুজনে পেছনে গিয়ে প্রেম করো, আমি আর আমার জানো সামনে বসতেছি। আচ্ছা। সানভি ড্রাইভ করে, আর নীলা সানভির কাঁধে মাথা রাখে, আর পেছনে নিঝুম আর আকাশ প্রেম করতেছে। এইভাবেই সারা রাস্তায় যায়। নিঝুমের বাসায় এসে গাড়ি থামে, নামে সানভি, আকাশ তখনও নিঝুমের কোলে মাথা রেখেই আছে। এই যে মিস্টার রোমিও, এবার বের হন, সবাই দেখতেছে। আকাশ ঝটপট উঠে পড়ে, তারপর নিঝুমকে নিয়ে বের হয় গাড়ি থেকে। ভেতরে ঢুকার পর নীলা উধাও হয়ে গেল। কি আর করার, একা একাই বসে থাকতে হচ্ছে। রাত 10টা বাজে। সবাইকে খাবার টেবিলে ডাকা হলো। সানভিও গেল। সানভির সামনে নীলা বসে আছে। সানভি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এমন সময় নীলা সানভিকে চোখ মারল। সানভি আশেপাশে তাকিয়ে দেখে সবাই খাওয়ার দিকে মনোযোগ দিচ্ছে। হঠাৎ সানভির পায়ের উপর একটা ঠান্ডা কিছু অনুভব হলো। নিচে তাকিয়ে দেখে নীলা তার পা দিয়ে সানভির পায়ে সুসই দিচ্ছে। দুজনের মুখে মুচকি হাসি। সানভি নীলার পায়ে আলতো করে ছুঁয়ে দিতে নীলা শব্দ করে ওঠে। সানভি চুপ হয়ে যায়। তারপর খাওয়া শেষ করলো। রাতে শোয়ার আগে নীলা সানভির রুমে আসতো। এই যে মিস্টার, আপনি তখন আমার পায়ে সুরসুরি কেন দিলেন?
তখন তো পাই দিছি, এখন অন্য জায়গায় দিব। মানে? দাঁড়াও, মানে দেখাচ্ছি। বলে দরজাটা আটকে দিল। তারপর নীলার দিকে হাঁকাতে হাঁকাতে বলল। নীলা পেছনে যেতে লাগলো। সানভি আস্তে আস্তে নীলার কাছে চলে গেল। নীলা দেয়ালের সাথে আটকে গেল। সানভি নীলাকে দেয়ালের সাথে চেপে ধরলো। হাত দুটো চেপে ধরেই নীলার দিকে আগালো। নীলা চোখ বন্ধ করে ফেলেছে। সানভি নীলার ঘাড়ের উপর থেকে চুল ছড়িয়ে ফেলে। তারপর পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরে চুলগুলো ছেড়ে দিল। নীলার ঘন চুলে নাক ডুবিয়ে দিল সানভি। কেমন একটা মাতাল মাতাল নাচছে তাকে। মুখটা চুল থেকে সরি নীলার ঘাড়ে একটা কিস করলো সানভি। নীলা কেমন যেন শিউরে উঠল। সানভি নীলাকে ছেড়ে দিতে নীলা দৌড়ে পালালো। সানভি বিছানায় বসে হাসতে লাগলো। 2 মিনিট পর আবার রুমে আসলো নীলা। সানভি, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। এখানকারই ছেলে। আব্বুর নাকি খুব পছন্দ হয়েছে তাকে। আগামী শুক্রবার আমার বিয়ে। কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মানে? মানেটা নিয়ে কিছু জানি না, তুমি ডিসিশন নিয়ে আমাকে জানাও। বলেই চলে গেল। সানভি চিন্তায় পড়ে গেল। তবে কি সত্যি নীলার বিয়ে হয়ে যাবে? দূর, বিয়ে কেমনে হবে? দরকার হলে পালিয়ে যাব, তারপরও নীলাকে চাই আমার। আনমনে ভাবতে থাকে সানভি। এমন সময় ফোনটা বেজে ওঠে। হ্যালো আম্মু। হ্যাঁ শোন, কালকে সকালের মধ্যে বাসায় চলে আসবি। আচ্ছা। আম্মুর আবার কি হলো? দূর, ভালো লাগে না এত প্যারা আর। সারা রাত চিন্তায় ঘুম হলো না সানভিদের। রাত 3টার দিকে ঘুমাইছে। সকালে আর ঘুম ভাঙেনি। 8টার সময় হঠাৎ মুখের উপর ভারী নিঃশ্বাস অনুভব করতে ঘুমটা ভেঙে গেল সানভিদের। চোখ খুলে দেখে নীলা সানভিদের বুকের উপর শুয়ে আছে। দরজা আটকানো। নীলা, হুম। কখন আসছো? অনেকক্ষণ। কেউ দেখে ফেলবে তো? কিন্তু আমার তোমার বুকে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করে। আমারও ইচ্ছে করে বইটাকে জড়িয়ে ধরে ঘুমাই, কিন্তু কি করব বলো, আমাদের তো বিয়ে হয় নাই। তুমি বাসায় বলো না সানভি, আব্বু আম্মু লেগে পড়েছে আমার বিয়ে নিয়ে। এই ছেলের সাথেই মনে হয় বিয়ে ফাইনাল হয়ে যাবে। দাঁড়াও, আমি বাসায় গিয়ে দেখছি ব্যাপারটা। আরও তো 4 দিন সময় আছেই হাতে। যা করো তাড়াতাড়ি করো। আমার কেমন জানি লাগতেছে, তোমাকে ছাড়া আমি কল্পনাও করতে পারছি না। আমি আছি তো, কিছু হবে না। আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো? সানভি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে। নীলা নিশ্চিন্তে ঘুমায়। 10টার দিকে খাওয়া দাওয়া করে সানভি সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। বাসায় ঢুকতে দেখে সানভিরের আম্মু আর আপু দুজনেই বসে আছে। বলো, কি বলবা? তুই তো দেখলি আকাশও বিয়ে করে ফেললো। আমারও বয়স হয়ে গেছে, সব কাজ করতে পারি না। তাই আমরা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি। মেয়ে দেখতে পরীর মতো। আগামী শুক্রবার তোদের বিয়ে। মানে কি এসবের? আমাকে না জানিয়ে বিয়ে আসলো কোথা থেকে? আর আমি কিছু করিও না। বিয়ে করলে খাবো কি? তোর বাবার এত কিছু কি আমরা কবরে নিয়ে যাব? কিন্তু সানভিরের আপু কঠিন গলায় বলল। সানভীর ওর আপুকে প্রচন্ড পরিমাণে ভয় পায়, তাই কিছু না বলেই নেমে চলে গেল। নীলার কথা ভাবতেই ভেতরটা কেমন যেন করে উঠল ওর। এ কেমন ব্যথা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে ভিতর থেকে কেউ কলিজাটা কেটে নিচ্ছে। যাই হোক, দেখাই যাক কি হয়। সারা রাত আর ঘুম হলো না সানভীরের। সানভীর সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল বাসা থেকে। মাঠের পেছনের পুকুর পাড়ে গিয়ে বসল। একা একাই পানিতে ঢিল ছুটছিল। তখন হঠাৎ নীলা পাশে এসে বসলো। সানভীর তার দিকে তাকিয়ে আবার ঢিল ছুড়ায় মনোযোগ দেয়। নীলা সানভীরের হাত ধরে বলে, তুমি আমাকে নিয়ে পালাতে পারবা? পাপা, পালাতে কেন হবে? আমি আব্বুকে বলবো আজকে রাতে তুমিও বইলো, দেখবে তারা মেনে নিবে। আর যদি না মানে তখন? পালাবো। নীলা সানভীরের কাঁধে মাথা রাখে। সানভী আবারও ঢিল ছোড়ায় মন দেয়। বিকেলে বাসা থেকে বের হয় সানভী। হাপুর জড়াজড়িতে মেয়েটার সাথে দেখা করতে হচ্ছে। মেয়েটার ছবি দেখায় নেই, তবে নাম্বার দিছে আর কালো শাড়ি পরে আসবে বলছে। বাসা থেকে বেরিয়ে রিক্সা নিল। 20 মিনিট পর গিয়ে নামলো রেস্টুরেন্টের সামনে। ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকলো সানভী। আশেপাশে কালো শাড়ি পরা কাউকে দেখলো না। একটা কফি অর্ডার দিয়ে বসে বসে ফোন টিপছিল। কফি আসার আগে মেয়েটা চলে আসলো। মেয়েটাকে দেখে বড় সড়ো একটা ধাক্কা খেলো।
এটা তো জেরিন, ও এখানে কিভাবে? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? না কিছু না, এমনি হঠাৎ এভাবে দেখা হয়ে গেল তো তাই ভাবলাম হয়তো ভুল দেখলাম। যাই হোক বাদ দে, এবার আমার কথা শোন। তুই কি আমাকে বিয়ে করবি? সানভি কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। তার কি হ্যাঁ বলা উচিত নাকি না বলা উচিত কোনটা? সানভি চুপচাপ নিচের দিকে তাকালো। জেরিন তার অনেক ভালো একটা বন্ধু, দেখতেও নীলার চাইতে ভালো, কিন্তু সে তো নীলাকে ভালোবাসে। ওকে ছাড়া তো অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। সানভি মাথা নিচু করে বলে, আমি তোকে বিয়ে করতে পারবো না, আমি নীলাকে ভালোবাসি। মাথা উঁচু করে যা দেখলো তাতে তার শরীর কেঁপে উঠল। সামনে নীলা বসে আছে, জেরিন কোথায় গেল? তো তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কিন্তু কেমনে কি? আমি তো আগে থেকেই জানতাম তোমার সাথেই আমার বিয়ে হবে। মানে এতদিন তুমি মজা নিচ্ছ? হ্যাঁ নিছি। ইয়ে মানে আপু বিয়েটা না করলে হয় না? বিয়ে করবি না মানে? বিয়ে না করলে তোর ডিরেক্ট জেলে ঢুকাই দিমু। আপু দেখেন না আমি বাচ্চা ছেলে, আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি আপনাকে কি খাওয়াবো বিয়ে করে? আর আমি তো আপনার ছোট বোনকে। তোর খাওয়ানো লাগবে না, আমি তোকে খাওয়াবো। মাথা কিন্তু এমনিতেই গরম হয়ে আছে, বেশি কথা বলবি না। আচ্ছা। সানভি চুপচাপ নীলার দিকে তাকালো। নীলা রাগ কন্ট্রোল করে বলল, চলো। কোথায়? বাসায় পৌঁছে দিবা। আচ্ছা চলো। হাঁটবা নাকি রিক্সা নিব? হেঁটে হেঁটে যাব, আর লাস্টের গলিটা তুমি আমাকে কোলে করে নিয়ে যাবা। হ্যাঁ এবার চলো। সানভি নীলার হাত ধরে হাঁটতে থাকে। কোনো সংকোচ নেই, নেই কোনো ভয়। দুদিন পরে নীলা তো তারই হবে। সানভির মনের ভেতর তখন কি চলতেছে সেটা ওই জানে। ভালোবাসার মানুষকে নিজে করে পাবে এটা ভাবতেই অবাক লাগে। আর যখন সেটা বাস্তব হয়, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষগুলোর মধ্যে সে একজন হয়ে যায়। সানভিকে নিজের ভাগ্যবানই মনে হচ্ছে, যদিও সারা জীবন তার এই অত্যাচার সহ্য করতে হবে। হাঁটতে হাঁটতে গলির কাছে চলে আসে সানভি। এবার নীলাকে কোলে নিতে হবে। হাসিমুখে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। সানভি নীলাকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। 48 কেজি হাঁটার বস্তা একটা। কিছু দূর হাঁটতে নীলাকে সানভি ফেলে দিল। মাটিতে পড়ে নীলা কোমরে একটু ব্যথা পেল। ওদিকে সানভি দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছি। নীলা কিছু বুঝতে না পেরে সামনে তাকিয়ে দেখে সানভির বাবা। নীলা এবার কাহিনী বুঝতে পেরে নিজেও দৌড় দেয়। রাতে সানভিরের আম্মু খাওয়ার জন্য ডাকতেছে, কিন্তু সানভি সাহস পাচ্ছে না যাওয়ার। শেষে ক্ষুধা হাত থাকতে না পেরে সাহস করে গিয়ে বসলো বাবার বিপরীত সাইডে। মাথা নিচু করে খাওয়া শুরু করলো সানভি। পরের দিন থেকে লেগে পড়লো শপিংয়ে। নীলার আর ওর জন্য জিনিসপত্র সবকিছু কেনাকাটা শেষ করে বাসায় ফিরল। পুরো বাড়ি সাজানো হয়েছে, ভালোই লাগছে দেখতে। এর মধ্যে নীলার সাথে খুব একটা কথা হয় না সানভিরের। ঠিক করছি, একদম বাসরাতে কথা বলবো। আজ শুক্রবার, মানে সানভিরের বিয়ে। সকাল থেকেই মনের ভিতর টান টান উত্তেজনা কাজ করছে ওর। জীবনের প্রথম বিয়ে তো, তাই অবশেষে বিয়েটা ঠিকঠাক ভাবে শেষ হলো। দুজনেই অনেক খুশি, কিন্তু ঝামেলা বাঁধলো বাসর ঘরে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে কাপা কাপা পায়ে জমে ঢুকলো। এ কি বিয়ে করলাম একটা, বউ দেখি দুইটা। এক চোখ বন্ধ করে ভাবলাম এবার নিশ্চয়ই একটা দেখবো, কিন্তু না এবারও দুইটা দেখলাম। কাহিনী কি? আমি কি মদ খাইছি? না তো, এখন তো মদ খাওয়ার সময় না। তাহলে আমি মাতলামি কেন করছি? বিছানায় গিয়ে বসতে একজন বলে উঠলো, আগে নিজের বউ কোনটা বেছে নিন, তারপর বিছানায় আসবেন। কিন্তু কেমনে বুঝবো কোনটা আমার? দুজনেই তো একই। যদি আপনি ভুল মানুষকে বেছে নেন তাহলে আপনি আজকে বাইরে ঘুমাবেন। কি? জি, এইবার বউকে ঝটপট বেছে নিন তো। দাঁড়াও, তোমাদের মজা আমি বের করছি। আমার একটা শর্ত আছে, সেটা হলো আমি সরাসরি লিপ কিস করে বউ বেছে নিব। আচ্ছা। সানভি ছোটবেলার মতোই দুইটা আঙ্গুল মুখে নিল। একটায় নীলিমার নাম, আরেকটায় নীলা। মনে মনে ঠিক করলো ডান সাইডেরটা নীলা আর বাম সাইডে নীলিমা। আঙ্গুলে কামড় দিবে, যেটাতে বেশি ব্যথা পাবে সেটাই বেছে নেবে। কামড় দিয়ে শিওর হলো ডান সাইডেরটাই ওর বউ। তাই শর্ত অনুযায়ী কিস করতে এগিয়ে গেল। দুজনের ঠোঁটের মধ্যে গ্যাপ প্রায় 1 ইঞ্চি। ঠিক তখন মেয়েটা দৌড় দিল। সানভি শব্দ করে হেসে উঠল।
শালিকা এবার বোঝো মজা, আর একটু হলে কিসটা করতে পারতাম। নীলিমা ঘোমটা তুলে রাগী লোক নিয়ে তাকালো। এবার রাগ ভাঙাতে হবে, তবে একটু ভিন্নভাবে। এর জন্য আপনাদের কি করতে হবে জানেন? চোখটা বন্ধ করে চলে যান। অন্যের বাসর ঘরে আপনাদের কি